সবাইকে শুভেচ্ছা। খেলার সময়ের নিয়মিত আয়োজন সময় নিউজ ফেসবুক পাতায় আমরা নিয়মিত আয়োজন করে থাকি খেলার সময়ের, সেখানে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং দেখার আমন্ত্রণ। আজ আমরা বিষয় নির্ধারণ করেছি বিপিএলে করোনার ঝড়। আপনারা সবাই জানেন যে আসলে করোনা মহামারী আবারও ধেয়ে আসছে চারদিকে, বিশ্বজুড়ে এরই মধ্যে চলে এসেছে এবং বাংলাদেশেও এর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে এবং ওমিক্রনের চারদিকে প্রতিদিনই বাড়ছে সংখ্যা, যে সংক্রমণের সংখ্যা কিন্তু প্রতিদিন গতকাল যা ছিল আজকে তার চেয়েও বেশি এবং আল্লাহ জানে যে আগামীকালকে কি হবে। যে আমরা চাচ্ছি যে আসলে কমে যাক, কিন্তু সংক্রমণ কিন্তু বেড়েই চলছে। তো সেটা আসলে চারদিকে যখন সংক্রমণ ছড়িয়ে যায় সেটা তার প্রভাব আসলে সব কিছুর মতো ক্রীড়াঙ্গনেও এসে পড়ে। তো ক্রীড়াঙ্গনের সামনেই কিন্তু শুরু হচ্ছে আসলে ঘরোয়া ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণের সবচেয়ে জনপ্রিয় আসর বিপিএল। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টটি নিয়ে আসলে গেল কদিন ধরে সরগরম ক্রিকেট পাড়া এবং ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু আসলে গুছিয়ে আনছে দলগুলো এবং ভালো মানের তারকা ক্রিকেটার নিয়ে সবাই সবার দল গুছিয়ে আনার চেষ্টা করছে। আজ থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে অনুশীলনও শুরু করেছিল ফ্র্যাঞ্চাইজিগুলো, কিন্তু এর আগে 3 দফা করোনা পরীক্ষা হয়েছে, তিনটি ফ্র্যাঞ্চাইজির করোনা পরীক্ষা হয়েছে এবং করোনা পরীক্ষার পরে যে দুঃসংবাদটা আসলে পেয়েছি আমরা সেটা হচ্ছে যে খুলনা টাইগার্সের 2 জন ক্রিকেটার কোভিড পজিটিভ এসেছেন এবং 2 জন টিম বয়। 2 জনের মধ্যে একজন সৌম্য সরকার, আমরা জানতে পেরেছি সৌম্য সরকারের সঙ্গে আরও একজন ক্রিকেটার আছেন এবং 2 জন টিম বয় আছেন। সৌম্যর মতো কিন্তু আসলে অন্য দলগুলোতে এমন করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে কিনা সেটা এখন আমরা জানতে পারিনি, কারণ ফ্র্যাঞ্চাইজিগুলো চাচ্ছে যে করোনার বিষয়টা অনেকটাই তারা নিজেদের ভিতর রাখতে চেষ্টা করছে। যে অনেক ফ্র্যাঞ্চাইজি চাচ্ছে না যে করোনার আক্রান্ত কতজন তাদের আক্রান্ত হয়েছে বা তারকা ক্রিকেটার কারা কারা আক্রান্ত হয়েছেন এই বিষয়টা না জানাতে চাচ্ছেন। তো কালকে আরও বাকি ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের কোভিড টেস্ট হয়ে যাবে এবং টেস্ট হওয়ার পরে কিন্তু যারা আক্রান্ত হবেন তাদেরকে আইসোলেশনে রাখা হবে। তবে ভালো খবর হচ্ছে যে দর্শকদের জন্য ভালো খবর যে এত মানে করোনা সংক্রমণের মধ্যেও কিন্তু বিপিএল বন্ধ হচ্ছে না। বিপিএল কিন্তু 21 জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা, অষ্টম আসর কিন্তু আসলে 21 জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে এবং সেটাতে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের এরই মধ্যে আজকেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ থেকে একজন তারকা ক্রিকেটার এসেছেন কেনাল লুইস, তিনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে খেলবেন এবং কেনাল লুইসকে কিন্তু অনেকটা ক্রিস গেইলের সঙ্গে তুলনা করা হয়ে থাকে এবং লুইস নিজেও কিন্তু জানিয়েছেন আজকে গণমাধ্যমে যে তিনি খুবই গর্বিত যে তাকে আসলে ক্রিস গেইলের মতো তারকা ক্রিকেটারের সঙ্গে তুলনা করা হয়। তো প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন তিনি। এরই মধ্যে ডোয়াইন ব্রাভোকে আমরা দেখেছি, কলিন ইংগ্রামও এসে পৌঁছেছেন তারকায়। গতকাল থেকে আমরা দেখেছি যে বিদেশি ক্রিকেটারদের ছড়াছড়ি আসলে ফ্র্যাঞ্চাইজিগুলোতে, একই সঙ্গে করোনার ভয়াল থাবা চোখ রাঙানি দিচ্ছে আয়োজকদের, পাশাপাশি বিদেশিরাও আসতে শুরু করেছেন। তো সব মিলিয়ে আশা করা যাচ্ছে যে একটা করোনার হুমকির মাঝেই আসলে বিপিএলটা শুরু হবে এবং বিপিএলটা সফলভাবে, এই চ্যালেঞ্জটা নিয়েই আয়োজকরা বিপিএলটা সফলভাবে আয়োজন করতে চান। তো আজকে সৌম্য সহ যারা আক্রান্ত হয়েছেন তারা আইসোলেশনে চলে গেছেন, তারা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আইসোলেশনে থাকবেন। এরপরে তাদেরকে আবারও পরীক্ষা করা হবে, যদি তারা নেগেটিভ হন তখন হয়তো তাদেরকে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে যে তারা দলের সঙ্গে যোগ দিবেন কি দিবেন না। কালকে আরও কিছু ফ্র্যাঞ্চাইজির পরীক্ষা হবে। তো সবাই আশা করছেন যে না, যেন খারাপ কোনো খবর না আসে, বিপিএলকে আসলে সফলভাবে আয়োজন করতে যে প্রত্যাশা নিয়ে বিপিএল শুরুর চেষ্টা সেটা যেন সফলভাবে শেষ করা যায়। তো বিপিএলের মাঝে এই করোনার খবরের মাঝে কিন্তু আজকে ঢাকার সমর্থকদের জন্য আরও একটি দুঃসংবাদ এসেছে। আমি আসলে দুঃসংবাদগুলো দিয়েই আজকে কেন যেন শুরু হয়ে যাচ্ছে আমার, যে মাশরাফি বিন মুর্তজা সিনিয়র ক্রিকেটার, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং সবশেষ তিনি জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের জার্সি গায়ে খেলেছিলেন। তো বিপিএলে ঢাকার হয়ে খেলবেন তিনি এবার। আজকে কিন্তু অনুশীলন করেছেন এবং অনুশীলনের সময় কিন্তু তিনি আবারও তার যে পুরনো ব্যথা, পুরনো ইনজুরিটা তার জেঁকে বসেছে এবং মাশরাফি কিছুক্ষণ বোলিং অনুশীলন করার পর কিন্তু উঠে গেছেন এবং ফিজিওর শরণাপন্ন হয়েছিলেন এবং ফিজিওর সঙ্গে কিছুক্ষণ তার চিকিৎসা নেওয়ার পরে কিন্তু তিনি আবার মাঠে এসেছিলেন, কিন্তু তার ব্যথার পরিস্থিতি বিবেচনা করে কিন্তু তিনি আর অনুশীলন করেননি। যদিও ঢাকার কোচ আমাদেরকে মিজানুর রহমান বাবুল বলেছেন যে ফিট তাদের কাছে আসলে তারকা ক্রিকেটারের চেয়ে দলই বড়। তো যেহেতু মাশরাফি যত বড় ক্রিকেটারই হন না কেন তাদের কাছে আসলে ফিটনেসটা ইম্পর্টেন্ট। যদি মাশরাফি ফিট থাকেন তাহলে হয়তো তিনি খেলার সুযোগ পাবেন। তো এটা থেকে বোঝা যাচ্ছে আসলে প্রথম দু একটা ম্যাচে হয়তো বা মাশরাফিকে মিস করতেও পারেন সমর্থকরা। মাশরাফি ভক্তদের জন্য এটা বলতে গেলে একটা দুঃসংবাদই, কারণ মাশরাফি বিন মুর্তজার খেলা দেখার জন্য সবসময় মুখিয়ে থাকেন, যেহেতু এই দলে মাহমুদুল্লাহ রিয়াদ আছেন। তো তারকাদের সমারোহ বলতে গেলে ঢাকায় তো মাশরাফির খেলা দেখা হবে না প্রথম দু একটা ম্যাচে, এটা দুঃখের খবর সমর্থকদের জন্য। তারপর সমর্থকদের প্রত্যাশা মাশরাফি নির্দিষ্ট সময় ফিট হয়ে উঠবেন এবং ফিট হয়ে উঠে তিনি পরের ম্যাচগুলোতে নিয়মিত খেলবেন। তো করোনার
বিপিএল এ করোনার আশঙ্কা নিয়ে বিপিএল শুরু হোক, সবারই প্রত্যাশা, অন্য সবার মতো আমাদেরও প্রত্যাশা যে বিপিএল তার নিজ গতিতে এগিয়ে চলবে এবং সফলভাবে 6 ফ্র্যাঞ্চাইজির জমজমাট যে লড়াই প্রত্যাশা করছেন আয়োজকরা সেটা হবে। করোনা চলতেই থাকবে, করোনা এ নিয়ে 3 মৌসুম আমাদের দেশে করোনার হানা এসেছে, তো করোনা চলবে, একই সঙ্গে খেলাধুলো চালিয়ে নিতে হবে। বিভিন্ন ফেডারেশনও সেটা চাইছে, ফুটবল, আমাদের ফুটবল, অন্যান্য ক্রীড়া ডিসিপ্লিনগুলো তো সেটাই চলছে এবং বিশ্বজুড়ে সেটাই চলছে যে করোনার সঙ্গে পাল্লা দিয়ে একই সঙ্গে খেলাধুলা চালিয়ে নেওয়া। তো আমরা আশা করছি যে বিপিএলও তার সমান গতিতে চলবে এবং সফলভাবে সেটা শেষ হবে। তো এতক্ষণ আমরা বিপিএল নিয়ে কথা বলছিলাম। বিপিএল এর পরে একটু খারাপ খবর দিয়ে যেহেতু শুরু করেছি, এবার একটু ভালো খবরে ফিরে যাই। আজ আমাদের দেশের ক্রিকেটের জন্য কিন্তু বলতে গেলে নারী ক্রিকেটের জন্য চমৎকার একটি দিন ছিল, যে নারীদের ক্রিকেটে আজকে বাংলাদেশ দল মালয়েশিয়া জয় করেছে। মালয়েশিয়া জয় বলতে গেলে যে কমনওয়েলথ গেমসে প্রথমবারের মতো কমনওয়েলথভুক্ত দেশগুলোর জন্য যে কমনওয়েলথ গেমস আয়োজন করা হয় সেখানে কিন্তু এবারই যুক্ত হয়েছে প্রথমবারের মতো ক্রিকেট। যুক্ত হওয়ার পরে কিন্তু বাংলাদেশ দলের সামনে হাত ছানিয়ে মূল পর্বে খেলার, কারণ বাংলাদেশ দল কিন্তু দর্শকদের জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ দল কিন্তু সরাসরি মূল পর্বে খেলতে পারছে না। মূল পর্বে খেলবে 6টি দল, যারা 2021 সালের 1 এপ্রিল পর্যন্ত র্যাঙ্কিংয়ের 1 নম্বর অবস্থানে ছিল। তারাই শুধু সরাসরি সেই 7টি দল। আয়োজক ইংল্যান্ড, যেহেতু বার্মিংহামে এবছর জুলাইয়ে শুরু হবে, তো বার্মিংহাম আয়োজক ইংল্যান্ড সরাসরি খেলার সুযোগ পেয়েছে। এছাড়া 6টি দেশ কমনওয়েলথ গেমসে খেলবে মূল পর্বে, তাদের সঙ্গে যুক্ত হবে বাছাই থেকে খেলে আসা একটি দল। তো আজকে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ ছিল কুয়ালালামপুরের কিনারা ওভালে। তো সবাইকে একটু দেখিয়ে আসতে চাই যে আসলে বাংলাদেশ দল কেমন খেলেছিল। আজকে বাংলাদেশ দল আগে ব্যাট করেনি, আগে মালয়েশিয়া ব্যাট করেছে। মালয়েশিয়া শুরুতে ব্যাট করেছে। মালয়েশিয়া শুরুতে ব্যাট করতে নেমে কিন্তু শুরু থেকেই বিপাকে পড়েছে তারা। মালয়েশিয়ার উইনিফ্রেড, তিনি কিন্তু মাত্র 12 রান করেছেন এবং মাস এলিসা সেকেন্ড হাইস্ট স্কোর 11। বাংলাদেশ দলের সুরাইয়া এবং রুমানার দাপুটে বোলিংয়ের ক্ষেত্রে তারা কিন্তু একদম পিছিয়ে পড়েছেন। সুরাইয়া 2টি এবং রুমানা 2টি উইকেট নিয়েছেন। এরপরে যখন তারা ছোট টার্গেট দিয়েছে, সেই টার্গেট টপকে কিন্তু বাংলাদেশ দল দাপুটের সঙ্গে বাংলাদেশের মুর্শিদা 14 রান করেছেন। শামিমা, এই জুটি কিন্তু জয়ের পথে অনেকটাই বড় ভিত গড়ে দেন দর্শকদের। তো মালয়েশিয়া দলের নূর নাতসিয়া কিন্তু 2টি উইকেট নিয়েছেন, যদিও সেটা বাংলাদেশের ব্যাটারদের ক্ষেত্রে খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেনি। একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকে বাংলাদেশ দলের নারী ক্রিকেটে এত চমৎকার একটা 8 উইকেটের জয় দিয়ে আসলে কমনওয়েলথ গেমসের বাছাই পর্ব শুরু করেছে। এখানে বাংলাদেশের আরও কিছু ম্যাচ আছে সামনে। বাংলাদেশ দল কিন্তু কালকেই একটা ম্যাচ আছে কেনিয়ার সঙ্গে। কেনিয়ার পরে বাংলাদেশকে খেলতে হবে স্কটল্যান্ড, এরপরে কিন্তু সবশেষ ম্যাচ আছে শ্রীলঙ্কার সঙ্গে। তো বাংলাদেশের বিষয়টা একটু জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু বাংলাদেশ দল চমৎকার জয়ের পাশাপাশি একটা চমৎকার রেকর্ডও হয়েছে। বাংলাদেশ দলের ব্যাটসম্যান ফারজানা, যিনি গেল ক্যারিয়ারের শুরুর পর থেকে কিন্তু একটা ভালো ছন্দে ছিলেন এবং গেল কয়েক মাস তার ক্যারিয়ারের একটা চমৎকার সময় তিনি পার করেছেন। আজকে তিনি 1000 রানের মাইল ফলক স্পর্শ করেছেন এবং প্রথম নারী ক্রিকেটার যে কোনো ফরম্যাটে, কারণ টি20তে প্রথমবারের মতো একজন নারী ক্রিকেটার 1000 রানের মাইল ফলক স্পর্শ করতে পারলেন এবং তিনি আজকে 7 রান করেছেন, দলকে জিতিয়ে প্যাভিলিয়নে ফেরত গেছেন। অপরাজিত ছিলেন, কিন্তু তারপরে কিন্তু তার 7 রানের মধ্যে কিন্তু তার চমৎকার একটি রেকর্ড হয়ে গেছে যে 1000 রান। প্রথম বাংলাদেশ দলের কোনো নারী ক্রিকেটার হিসেবে তিনি কিন্তু 1000 রান করতে পারলেন। তো ফারজানার জন্য আমাদের শুভেচ্ছা থাকবে যে কালকে কেনিয়ার সঙ্গে পরের ম্যাচ, সেই ম্যাচেও তিনি জ্বলে উঠবেন এবং তার ব্যাটে বাংলাদেশ দল কেনিয়াকেও হারাবে। কেনিয়া কিন্তু আসলে বাংলাদেশ দলের অনেক সাফল্যের সঙ্গে কিন্তু কেনিয়ার নামটা জড়িয়ে আছে। আমরা যখন প্রথম আইসিসি চ্যাম্পিয়ন হই তখনও কিন্তু আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হই তখনও কিন্তু আমরা মালয়েশিয়াতেই কিন্তু আমরা কেনিয়াকে হারিয়ে কিন্তু আইসিসি ট্রফিতে জিতেছিলাম। তো আবারও সেই কালকে কেনিয়ার সঙ্গে ম্যাচ এবং আমাদের দলের ক্রিকেটাররা আজকে শামিমা সুলতানা যেভাবে ব্যাট করেছেন এবং বোলাররা যেভাবে বোলিং করেছেন, মনেই হয়নি অভিজ্ঞ একজন পেসার বাংলাদেশ দলে নেই। জাহানারা, সবাই জানেন যে জাহানারা শৃঙ্খলা ভঙ্গের কারণে কিন্তু জাহানারাকে বাদ দিয়েছে বিসিবি এবং জাহানারাকে ছাড়া কিন্তু আমরা অনেক দিন পর বাংলাদেশ দলের নিয়মিত সদস্য জাহানারা, তাকে ছাড়া আসলে বাংলাদেশের নারী দল কবে খেলেছিল সেটা হয়তো মনে করতে পারবেন না সমর্থকরা। তো জাহানারাকে ছাড়া আমরা একটা দারুণ জয় পেয়েছি। আমরা গেল বছর নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের পর থেকেই কিন্তু বাংলাদেশ নারী দল দুর্দান্ত পারফর্ম করছিল। বিশ্বকাপ বাছাইয়ে আগে কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল মেয়েরা, এরপরে কিন্তু বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে কিন্তু আমরা প্রথমবারের মতো নিজেদের নারী ক্রিকেট দলের ইতিহাসে প্রথমবারের মতো কিন্তু বাংলাদেশের মেয়েরা
বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে, যেটা এবছর হবে নিউজিল্যান্ডে। তো বিশ্বকাপের মূল পর্বের আগে কিন্তু আসলে বাংলাদেশ দলের জন্য একটা প্রস্তুতির দরকার ছিল, সেটা কিন্তু আসলে কমনওয়েলথ গেমসের বাছাই পর্বটা দারুণ একটা প্রস্তুতির মঞ্চ গড়ে দিয়েছে বাংলাদেশ দলের মেয়েদের জন্য। এবং বাংলাদেশ দল আজকে কিন্তু যদিও এত ছোট 49 রান করেছে মালয়েশিয়া, তারা খুব বেশি বড় স্কোর ছিল না, টার্গেটটাও খুব ছোট ছিল, যে এত ছোট টার্গেট নিয়ে খুব বেশিক্ষণ লড়াই করার মতো আসলে সময় ছিল না। ফারজানা তো ব্যাট করতেই পারেনি তেমন একটা, তো যারা দুজন ছিলেন সে দুজনই মোটামুটি ভিত করে দিয়ে গেছে। এবং বোলাররাও যে খুব বেশি কিছু করার ছিল না, কারণ এত ছোট টার্গেট সেখানে। তো কালকে কেনিয়ার সঙ্গে ম্যাচ, সবার প্রত্যাশা থাকবে যে কেনিয়াকেও এমন দাপটের সঙ্গে হারাবে বাংলাদেশ। এরপর কিন্তু দুদিন বিরতি থাকবে, এরপর স্কটল্যান্ডের সঙ্গে খেলা আছে। তো বাংলাদেশ দলের আসলে এই সাম্প্রতিক পারফরমেন্সটার কারণে কিন্তু বিসিবিও কিন্তু মেয়েদেরকে যথেষ্ট এনকারেজ করছে, এবং এর মধ্যে কিন্তু বিসিবি মেয়েদের বেতনও বাড়িয়েছে, প্রায় 33% বেতন মেয়েদের বেড়েছে বিশ্বকাপে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনের পরে। তো বাংলাদেশ দল যদি কমনওয়েলথ গেমসের মূল পর্বেও খেলার যোগ্যতা অর্জন করে, তখন হয়তো ক্রিকেট বোর্ড মেয়েদের জন্য সুযোগ সুবিধা আরও বাড়িয়ে দেবে তাদের জন্য। তাদের যে দীর্ঘদিনের দাবি ছিল যে দেশের বাইরে থেকে ভালো মানের কোচ আনা সহ যে আরও কিছু সুযোগ সুবিধা তারা চাচ্ছিলেন, সেটাও হয়তো তাদের জন্য আনা হবে। পাশাপাশি এখানে নতুন অনেক নারী ক্রিকেটার আছেন, তারাও নিজেদেরকে মেলে ধরার সুযোগ পাবেন। তো চমৎকার একটা জয় দিয়ে আজকে আমাদের দিনটা শুরু হয়েছে। যদিও বিপিএল এর বেশ কিছু দুঃসংবাদ আমরা পেয়েছি, দুঃসংবাদের ভিড়ে কিন্তু মেয়েরাও একটা চমৎকার খবর আমাদেরকে দিয়েছে। তো আগামীকাল কুয়ালালামপুরে দ্বিতীয় ম্যাচে জিতবে মেয়েরা, এটাই সবার প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা যে বাংলাদেশ দলের মেয়েরা আজকে যে ছন্দে খেলেছে কালকেও সে ছন্দে খেলবে। পরপর দুটো ম্যাচ জিতলে কিন্তু আসলে স্কটল্যান্ডের সঙ্গে জিততে খুব একটা কঠিন হবে না। আরেকটা বিষয় যে আজকে কিন্তু মালয়েশিয়ার সঙ্গে খেলেছে বাংলাদেশ দল। বাংলাদেশের টি-20-তে র্যাঙ্কিং হচ্ছে 9, সেখানে মালয়েশিয়ার র্যাঙ্কিং হচ্ছে 33। মানে র্যাঙ্কিংয়ে কিন্তু মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের ফারাকটা অনেক বেশি, তাই খুব বেশি যে নিজেদের মুনশিয়ানা দাঁড় করাতে পেরেছে মেয়েরা সেটা বলা যাবে না, কারণ কি দলের দিক থেকে অভিজ্ঞতা, সব দলীয় শক্তি, অভিজ্ঞতা সব দিক থেকে আসলে মালয়েশিয়া দলটা বেশ পিছিয়ে ছিল, তারপরে মেয়েরা চেষ্টা করেছে। তো স্কটল্যান্ডের সঙ্গে জিততে পারলে শেষ ম্যাচটা আসলে আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে, শেষ ম্যাচটা শ্রীলঙ্কার সঙ্গে। সেই ম্যাচটা যদি জিততে পারি তাহলে তো অবশ্যই মালয়েশিয়া জিততে পারলেই কিন্তু আমরা আসলে বার্মিংহামে যেতে পারবো। বার্মিংহামে যাওয়ার জন্য আসলে শেষ ম্যাচ পর্যন্ত মেয়েদের লড়াই করতে হবে। দেশের ক্রিকেটের খারাপ ভালো দুটো খবরই আমরা কথা বললাম, এরপরে আমরা চলে যাচ্ছি একটু আন্তর্জাতিক ফুটবলে। আন্তর্জাতিক ফুটবলে আমরা যদি দেখতে চাই যে গতকাল রাতটা কিন্তু সুইজারল্যান্ডের জুরিখে ফিফার বর্ষসেরা, ফিফার দ্য বেস্ট যে পুরস্কার সেটা কিন্তু ঘোষণা করা হয়েছে, এবং লিওনেল মেসি কিন্তু আসলে এবার কিন্তু হেরে গেছেন লেভানডস্কির কাছে। রবার্ট লেভানডস্কি পোলিশ তারকা, আমরা দেখে আসছি যে গেল বছরও তিনি ফিফা বেস্ট বর্ষসেরা যে পুরস্কার ফিফা বেস্ট সেটা কিন্তু গেল বছরও তিনি জিতেছিলেন, এবং এবারও কিন্তু লেভানডস্কি জিতে নিয়েছেন এই পুরস্কার। এবং তিনি কিন্তু পেছনে ফেলেছেন লিওনেল মেসির মতো তারকাকে, যিনি কিনা এই বছরটা দুর্দান্ত খেলেছেন। তো মেসিকে যদিও মেসির তুলনায় আসলে লেভানডস্কির পারফরমেন্সটা, লেভানডস্কি আসলে অনেকটা আলোচনার বাইরেই সবসময় থাকেন, যতটা আমরা ক্রিস্টিয়ানো রোনালদো বা লিওনেল মেসির কোনো কীর্তি যতটা আলোচনায় আসে গণমাধ্যমে, লেভানডস্কি কিন্তু সেভাবে পান না। এবং লেভানডস্কির একটা বিষয় যে লেভানডস্কি কিন্তু বলতে গেলে দুর্ভাগাই বলা যাবে তাকে, কারণ গেল বছরটা তার জন্য এত চমৎকার ছিল, তিনি অনেক রেকর্ড করেছেন। 2021 সালে তিনি বুন্দেসলিগায় 141টা গোল করে কিন্তু সবচেয়ে বেশি রেকর্ড স্কোরার, গোল করার রেকর্ড গড়েছেন তিনি। তো সেখানে কিন্তু আসলে লেভানডস্কির জন্য দুর্ভাগ্য বলা যায় যে গেল বছর কিন্তু করোনার ভয়াল থাবায় কিন্তু ফিফা ব্যালন ডিওর পুরস্কারটা শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়, এই জন্য কিন্তু তিনি ব্যালন ডিওর পুরস্কারটা জিততে পারেনি। এবছর ব্যালন ডিওর পুরস্কার কিন্তু লিওনেল মেসি জিতে নিয়েছেন। তো ফিফা বেস্টের একটা সুযোগ ছিল যে লেভানডস্কির জয়ের, সেটা কিন্তু তিনি জিতে নিয়েছেন, এবং লিওনেল মেসি এবং মোহাম্মদ সালাহকে টপকে। আজকে যে বিষয়টা আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি যে আসলে এই পুরস্কারের পর আসলে দর্শকদের আগ্রহ থাকে যে কে কাকে গোল দিয়েছেন, আসলে মেসি কি লেভানডস্কিকে গোল দিয়েছেন নাকি লেভানডস্কি মেসিকে গোল দিয়েছেন। আমরা সবসময় দেখি যে ফুটবল বর্তমান বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো, তারা কেউ কখনোই কাউকে দুজনকে ভোট দেন না, দেখা যায় তারা অন্য কাউকে ভোট দেন। তা আজকে ফিফা বেস্ট পুরস্কারের পর কিন্তু আসলে গণমাধ্যমের আকর্ষণের কেন্দ্র জুড়ে ছিল যে আসলে কে কাকে ভোট দিলেন। তো আমরা দেখতে পেয়েছি যে লিওনেল মেসি ভোট দিয়েছেন, তার প্রথম পছন্দ ছিল নেইমার, এবং পরের পছন্দ ছিল রবার্ট লেভানডস্কি। ক্রিস্টিয়ানো রোনালদোও কিন্তু ভোট দেননি লিওনেল মেসিকে, তিনি জর্জিনিওকে ভোট দিয়েছেন, তিনি কিন্তু লিওনেল মেসিকে ভোট দেননি। আবার লেভানডস্কি তার সেরা পছন্দের তালিকায় যখন তাকে ভোট দিতে বলা হয়েছে, তিনি কিন্তু মেসি বা রোনালদো কাউকেই দেননি, তিনি ভোট দিয়েছেন জর্জিনিওকে, এবং তার দ্বিতীয় পছন্দ ছিল মেসি। তো যেটা হচ্ছে যে যাই হোক,
কে কাকে ভোট দিলেন সেটা তো সবার একটা আগ্রহ থাকেই। তারপরেও লেভানডস্কি ফিফা দ্য বেস্ট জিতেছেন, এটাই হচ্ছে যে পোলিশ সমর্থকদের জন্য, পাশাপাশি বায়ার্ন মিউনিখ সমর্থকদের জন্য কিন্তু একটা সুখবর। এবং এই মৌসুমটাতে হয়তোবা তিনি বায়ার্ন মিউনিখকে আরও অনেক শিরোপা উপহার দিতে পারবেন, যেহেতু তিনি ফিফা দ্য বেস্ট টানা দুবার জিতেছেন। 2016 সালে পুরস্কারটি চালু হওয়ার পর থেকে লেভানডস্কির জন্য শুভকামনা, লিওনেল মেসির জন্য শুভকামনা। তিনি কদিন আগেই সপ্তমবারের মতো ব্যালন ডি'অর পুরস্কার জিতেছেন। তো আন্তর্জাতিক ফুটবলের চমৎকার কিছু খবর দিয়ে শুরুতে হতাশা, এরপর মেয়েদের ক্রিকেটের গর্জনের খবর আমরা শুনিয়েছি। শেষটায় আমরা ফিফা দ্য বেস্ট পুরস্কারের এবং লেভানডস্কিকে শুভেচ্ছা জানিয়ে আজকের আয়োজন শেষ করতে চাচ্ছি। আমাদের আজকের আয়োজনে এই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকুন সময়ের।